স্বাগত নিউজ 24 সকাল 10টা সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। করোনাকালে দেশে বাল্য বিয়ে বেড়েছে 50%। সবচেয়ে বেশি উপকূলীয় জেলা বরগুনায়, এর পরের অবস্থান উত্তরের জেলা কুড়িগ্রামে। বাল্য বিবাহের শিকার অধিকাংশ মেয়ে স্কুল কলেজে আসছে না। অভিভাবকদের বুঝিয়ে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই শিক্ষার্থীরা পড়াশোনা করলে শুধুমাত্র পরিবারের জন্য নয়, রাষ্ট্রের জন্যও বড় সম্পদ হবে বলে জানান তারা। কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্যকে সাথে নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। করোনার কারণে প্রায় ১.৫ বছর পর ১২ সেপ্টেম্বর খুলেছে স্কুল কলেজ। অনেক জেলার শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের উপস্থিতি কম। মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপ বলছে, করোনাকালে দেশে বাল্যবিবাহ বেড়েছে ৫০%। ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বিয়ে হচ্ছে প্রায় ৪৮% মেয়ের। ১.৫ বছরের সর্বোচ্চ সংখ্যক বাল্য বিয়ে হয়েছে বরগুনা জেলায়। এরপরই কুড়িগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর এবং কুষ্টিয়া জেলার অবস্থান। সরেজমিনে দেখা যায় বিয়ের পর শিশুরা আর শিক্ষাঙ্গনে আসছে না। আমাদের গ্রামে ৪ জন বিয়ে হচ্ছে, আর আমার পাশের গ্রামে একজন বিয়ে হচ্ছে। পরীক্ষা তো হবে না, সেজন্য বাবা মা তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে যে আমাদের উপায় যে পরীক্ষা নাই, আমাদের এখানে যে পরীক্ষা হবে না, আর বাড়ির মধ্যে থেকে কি লাভ হবে, এইভাবে বলে আর কি। করোনার কারণে স্কুল বন্ধ থাকা, পরিবারের আয় কমে যাওয়া ও নিরাপত্তাহীনতাকে বাল্যবিবাহের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আরো বড় কারণ মেয়েদেরকে বোঝা মনে করার প্রবণতা। বাবা মাকেও বোঝাতে হবে, আপনারাও চাপ প্রয়োগ করুন। শ্বশুরবাড়ি যেখানে চলে গেছে সেখানেও বোঝাতে হবে। যদি তাদেরকে রাজি করিয়ে একবার শ্রেণীকক্ষে নিয়ে আসা হয় এবং তাদেরকে বোঝানো হয় এই মেয়েটি আপনাদের উপর বোঝা হবে না, সম্পদ হবে, ভবিষ্যতে শিক্ষাটা সমাপ্ত করতে পারবে। স্কুল অথরিটিরও কিন্তু একটা দায়িত্ব আছে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। করোনাকালে বিয়ে হয়েছে অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলেরও। বাল্য বিয়ে হওয়া শিশুদের আবার শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিবার থেকে আরম্ভ করে, কমিউনিটি থেকে আরম্ভ করে, লোকাল এমপি থেকে আরম্ভ করে যে সমস্ত আছে তারা যেমন আছে, সেইখানে কিন্তু সরকারের একটা বিরাট বড় দায়িত্ব আছে। এটা সমন্বয়ে এনজিওরা মানুষের ঘরে ঘরে পৌঁছতে পারে, তাদের উপর মানুষের আস্থাও আছে। পরিবারগুলিতে গিয়ে তাদের একটা বৃত্তি দেয়া, তাহলে কিন্তু এই মেয়েগুলি হয়তো ফিরে আসবে। ইউনিসেফের হিসেবে বর্তমানে বিশ্বে বছরে প্রায় ১,২০,০০,০০০ মেয়ের শিশু বয়সেই বিয়ে হয়। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রায় ১.৫ বছর পর খুলেছে স্কুল কলেজ। দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের পদচারণায় মুখর স্কুল কলেজ প্রাঙ্গণ। সে খবর জানতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শিক্ষা প্রতিষ্ঠানে তো রোববার থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে, তো আজ কাদের ক্লাস রয়েছে আর সার্বিক অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ তুলি আপনাকে। আপনি যথার্থ বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গতকাল থেকে খুলছে। আমরা দেখছি সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ক্লাস হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পঞ্চম শ্রেণী, এদিকে আমরা দেখছি দশম শ্রেণীর ক্লাস হচ্ছে, আর দ্বাদশ কলেজগুলোতে দ্বাদশ শ্রেণীর ক্লাস করছে। আর মাস্টার্সের তো আছেই, আগে থেকে মাস্টার্সের ক্লাসগুলো কিছুটা হলেও হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু গতকাল থেকে অনেকটা বেশি, যেহেতু উচ্ছ্বাসে নেমেছে দীর্ঘদিন পর। প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে কিন্তু স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু এখন যে খুলেছে তার কারণে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ক্লাসে কিন্তু অনেকটা বেশি। এখানে যারা শিক্ষক আছেন এবং কি শিক্ষিকারা আছেন তারাও কিন্তু সকাল থেকে কিন্তু তারা ছুটে এসে একটু কথা বলতে যাচ্ছে। আমি জানতে চাচ্ছি উপস্থিতি কেমন আসলে শিক্ষার্থীদের? 100%, একজন দুইজন শুধু অ্যাবসেন্ট। 100% উপস্থিত। অনেক দিন পরে, 9 মাস পরে এরা আসছে, বুঝছেন। এদেরকে বাসা আটকানো যাচ্ছে না, অনেক, এই একজন দুইজন। স্বাস্থ্যবিধি কতটুকু মানা হচ্ছে? চেষ্টা করছি 100%, বিশেষ করে মাস্ক পরা, হাত ধোয়া, বাথরুমে স্যানিটাইজারের ব্যবস্থা করা, বাথরুমগুলো পরিষ্কার করা, 100% চেষ্টা করছি। এবং ওরাও অনেক কিছুই মানার চেষ্টা করছে, পারতেছে না। আমরা সাথে সাথে থাকি তো, আমরা দেখি যখন ক্লাস হয় তখন কিন্তু আমরা দেখি কিন্তু আসলে স্বাস্থ্যবিধি কিছুটা মানা হচ্ছে, কিন্তু দেখা যায় যখন বের হয় তখন কিন্তু তারা অনেকটা জটলা আমরা দেখেছি। স্কুল বাউন্ডারির বাইরে কিন্তু আমরা তো বলছি যে অদেখা ভাইরাস
নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে না, কেউ পারবে জোর করে, কেউ দেখবে, নিজের সুরক্ষা নিজের কাছেই। যতদূর সম্ভব আমরা নলেজটা ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগছে এতদিন পর স্কুলে এসে? ভালো আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে শিক্ষার্থীদের চোখে মুখে কিন্তু অনেকটা আনন্দ উচ্ছ্বাস আমরা দেখছি। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী ঢাকাতে অপেক্ষা করছেন মাহমুদের কাছে। কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং তারা নিয়মিত যে পাঠদান কর্মসূচি সেখানে অংশগ্রহণ করছেন। তো এই মুহূর্তে কিন্তু একটি শ্রেণীকক্ষ আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদানে কোনো যে প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি একটি সামাজিক দূরত্ব মানার যে বিষয়টি মেনেই কিন্তু শিক্ষার্থীরা ক্লাসে আসছেন। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম আমরা, তারা কিন্তু বলছেন যে অনলাইনের ক্লাসের চাইতে কিন্তু তারা সশরীরে ক্লাসটাকে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং বলছেন যে অনলাইনে অনেক বিষয়ে যে দুর্বোধ্য বিষয়গুলো তাদের জন্য সমস্যার সৃষ্টি হয়। তো একটু আমরা শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই, একটু কথা বলতে চাই তাদের সঙ্গে যে আসলে কেমন পরিবেশ আপনার আমাদের এখানে। সব ধরনের নিয়মই মানা হচ্ছে। মাস্ক পরিধান করে বাচ্চারা ক্লাসে প্রবেশ করছে, কলেজে প্রবেশ করছে এবং তাদের প্রবেশের প্রতিমধ্যে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এবং তারা পর্যায়ক্রমে এসে ক্লাসে প্রবেশ করছে। কোনো ধরনের সমস্যা। আপনাদের এই প্রতিষ্ঠানে উপস্থিতির হার কেমন? আমাদের এখানে উপস্থিতির খুবই ভালো, অলমোস্ট আপনি 95%। 95%। আর 5% যারা আসছে না, কি জন্য আসছে না, আপনারা কোনো শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন? এরা এখনো অনেকেই গ্রামের বাড়িতে আছেন, এখন পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি, এ ধরনের আমরা রিপোর্ট পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তুলি শুনছিলেন কিন্তু যে উপস্থিতির হার যেটি সেটি কিন্তু রাজধানীতে সন্তোষজনক। এর মধ্যে কিন্তু শিক্ষকরাও ভ্যাকসিনের আওতায় এসেছেন, কর্মচারী যারা রয়েছেন তারাও আওতায় রয়েছেন। তো বাকি থাকলো শিক্ষার্থীরা। তো গতকাল কিন্তু শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য আমরা পেয়েছি। শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন 12 বছরের বেশি বয়সী যারা, তাদেরকে সরকার ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটি সুন্দর পরিবেশে কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটি কিন্তু আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। কথা কিন্তু বলাই যায় 1.5 বছরের অন্ধকার কাটিয়ে আবার আলোর মুখ দেখছে দেশের শিক্ষাঙ্গনগুলো। এটি কিন্তু অবশ্যই একটি সুসংবাদ বলা যায়। তুলি। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের সহকর্মী নয়নবুরা জয়কেও। যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কতদিন ধরে এই অবস্থা আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের যে ভবনটি রয়েছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বারবার চিঠি দিয়েছেন কর্তৃপক্ষ, তারপরেও এখন পর্যন্ত ভবনটি ভাঙা হয়নি। ফলে এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই একমাত্র পথ এই ভবনে দিয়ে বেরোতে হয় এই স্কুলের শিক্ষকদের। আমি একটু প্রধান শিক্ষক রয়েছে, তার সাথে কথা বলবো। শ্রাবণী সুর, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ভবনটি দীর্ঘদিন দেখছি পরিত্যক্ত অবস্থা রয়েছে, ভাঙা হচ্ছে না, কারণ কি? এটা পরিত্যক্ত অবস্থা আছে, ভাঙা হচ্ছে না কারণ কি আমি সেটা বলতে পারবো না। তবে আমি অনেকবারই এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। তবে বর্তমান জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান মহোদয়, তিনি উদ্যোগ নিয়ে গণপূর্তে চিঠিটি পাঠান, আমার চিঠিটি। পরবর্তীতে তিনি একটি মিটিং করে, সভা করে সমস্ত বিষয়ে সরজমিনে পরিদর্শন করে একটি রিপোর্ট তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। আমরা প্রত্যাশা করছি তারা দ্রুত পদক্ষেপ নেবেন, কিন্তু সেটিও বেশ 6 মাস পার হয়ে গেছে এবং এই স্কুলের এই বিল্ডিংয়ের মধ্যে দিয়েই যাতায়াতের পথ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি কি ভয়ঙ্কর অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে একটি ভয়ঙ্কর কোনো অঘটন ঘটতে পারে, সেই আশঙ্কায় আমরা সবসময় ভীত হয়ে থাকি। এই জন্য আমি প্রত্যাশা করি যে দ্রুত যেন আমাদের এই ভবনটি ভেঙে দেওয়া হয়, যাতে আমাদের কোনো রকম কোনো অঘটনের মুখোমুখি না হতে হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে এই ভবনের বিভিন্ন সমস্যা রয়েছে, কারণ এই স্কুল থেকে বেরোনোর একমাত্র পথটি রয়েছে এই ভবনটি যদি না ভাঙা হয় এখন তাহলে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী সবাই কিন্তু একটু আতঙ্কের মধ্যে রয়েছে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ পিসি স্টুডিওতে আসমাতুলি আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু পরিস্থিতি, 24 ঘন্টায় আরও 301 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। এই নতুন 301 জনকে যুক্ত করে গেল 11 দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3200 জনে। আগামী 15 দিনেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখছেন না গবেষকরা। তারা বলছেন চলমান বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং গেল কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় এডিস মশার ঘনত্ব, এই 4 এককেই সংকেত দিচ্ছে আরও প্রকট আকার ধারণ করতে পারে ডেঙ্গু। আর চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গুর এই আক্রমণটা সবচেয়ে বেশি পড়বে শিশুদের উপর। এবার করোনা আপডেট। করোনা সংক্রমণে 24 ঘন্টায় দেশে আরও 51 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1871 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু, নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 15,30,413। মোট মৃত্যু হয়েছে 26,931 জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 14,78,821 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,586 জন। গত 24 ঘন্টায় 25,074 জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 7.46%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন তিনি। প্রকাশ্যে রাজনীতিতে না থাকলেও শেখ হাসিনার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় নানাভাবে ভূমিকা রেখে চলেছেন শেখ রেহানা। প্লাবন রহমানের রিপোর্ট। 1955 সালের 13 সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ রেহানা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ঘর আলো করে পৃথিবীতে আসেন তাদের আদরের ছোট মেয়ে। বঙ্গবন্ধুর ছোট্ট কন্যা, মেধাবী, শান্ত, সৌম্য, কিন্তু তারুণ্যের উচ্ছ্বাসে নিজেকে আবিষ্কারের আগেই হারিয়েছেন বাবা, মা, ভাইদের। সবকিছু হারিয়েও ভেঙে পড়েননি। শত প্রতিকূলতার মাঝেও সারা পৃথিবীর কাছে বিচার চেয়েছেন বঙ্গবন্ধু হত্যার। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু পরিবারকে হত্যার সময় বেঁচে যান বঙ্গবন্ধুর 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। হত্যাকাণ্ডের রাতে তারা ছিলেন বেলজিয়ামে। পরে সেখান থেকে জার্মানি হয়ে ভারতে আসেন তারা। শেষে লন্ডনে বসবাস শুরু করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। 1981 সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা প্রতিকূলতা পেরিয়ে বঙ্গবন্ধুর দেখানো পথেই দেশ এখন রূপান্তরিত হচ্ছে স্বপ্নের সোনার বাংলায়। কিন্তু সরাসরি রাজনীতিতে দেখা যায়নি জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানাকে। তারপরও বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি দেশের এগিয়ে চলাই নানাভাবে অবদান রেখে যাচ্ছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর আদরের সেই ছোট্ট মেয়ে এখন একজন গর্বিত মা। শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার পার্টি থেকে পরপর দুবারের নির্বাচিত পার্লামেন্ট মেম্বার। বড় ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর ট্রাস্টি। সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, যিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ছোট আপা হিসেবেই পরিচিত। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 বিশেষ। আবাসিক হোটেল ব্যবসার আড়ালে চাকরি প্রার্থী অসহায় নারীদের জোর করে আটকে রেখে দেহ ব্যবসা করতে বাধ্য করছে মানব পাচারকারী সিন্ডিকেট। শুধু তাই নয়, চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের পার্শ্ববর্তী দেশ ভারতেও পাচার করছে এ চক্র। এসব ঘটনার সংশ্লিষ্টতায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও মামলা হলেও আইনকে যেন তোয়াক্কাই করে না প্রভাবশালী সিন্ডিকেট।
নিউজ 24-এর বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক ভয়ঙ্কর অপরাধের চিত্র। লোকমান বাবুর ক্যামেরায় প্রতিবেদন করেছেন তাইমুর হাসান শুভ। অভাবের তাড়নায় কাজ খুঁজতে যাত্রাবাড়ি এসেছিলেন স্বামী পরিত্যক্তা শিউলি। সেখানে পরিচয় হয় পাচারকারী চক্রের এক সদস্যের সঙ্গে। চাকরির প্রলোভন দেখিয়ে চক্রের সদস্য শিউলিকে বিক্রি করে দেন হোটেল প্রভাতীতে। জোর করে আটকে রেখে কিছুদিন পর সুযোগ বুঝে শিউলিকে পাচার করে দেয়া হয় ভারতে। সাজ্জাদ বলছে, পাপন বলছে, যে মিরাজ বলছে, যে আমাদের শিপন বলছে যে আমাদের ইন্ডিয়াতে চাকরি দিয়ে দেব, টাকা পয়সা লাগবে না। পরে আমাদের সাতক্ষীরা নিয়ে গেছে, আমরা 8টা নিয়ে গেছি। পাগল বেশে দইরা এরপর বর্ডার পার হয়েছে। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, তারপর বাগানবাড়ি, এইসব জায়গা আমাদের খারাপ কাজ করে দেয়। যাত্রাবাড়ির সামিউল্লাহ প্লাজার 4 তলায় অবস্থিত প্রভাতী আবাসিক হোটেল। বাইরে থেকে খুব সাধারণ মানের আবাসিক হোটেল মনে হলেও এই হোটেলকে ঘিরে মানব পাচারকারীরা তৈরি করেছেন ভয়ঙ্কর এক ফাঁদ। শুধু ভুক্তভোগীর অভিযোগই নয়, বিষয়টির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে মাঠে নামে নিউজ 24। ছদ্মবেশী পরিচয়ে দালালের সঙ্গে সখ্যতা গড়ে তোলে নিউজ 24-এর অনুসন্ধানী দল। হোটেলে প্রবেশ করতেই গোপন ক্যামেরার চোখে ধরা পড়ে অপেক্ষমান বহু খদ্দের ও নারীদের আনাগোনা। খদ্দের বেশে এক নারীকে নিয়ে একটি রুমে প্রবেশ করে প্রতিবেদক। কিছুটা সখ্যতা জমাতেই বেরিয়ে আসে পাচারকারী সিন্ডিকেটের ভয়ঙ্কর ফাঁদের গল্প। নিউজ 24-এর অনুসন্ধান বলছে, যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে অবস্থিত প্রভাতী ও পপুলার নামের 2টি হোটেলের মালিক শিশির চৌধুরী মূলত মানব পাচারকারী চক্রের প্রধান হোতা। চলতি বছরের মে ও জুন মাসেই মানব পাচার দমন আইনে পাচারকারী সিন্ডিকেটের 6 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মোট 5টি মামলা দায়ের করে র্যাব। মামলায় যুবতীদের জোরপূর্বক আটকে রেখে যৌনবৃত্তির কাজে নিয়োজিত করার অভিযোগ আনা হয়। পাচারের শিকার যারা হচ্ছে, বিশেষত ইন্ডিয়ায় যাদের সংসারের অভাব, তাদেরকেই টার্গেট করে। আমরা অনেক চক্রকে গ্রেফতার করেছি। 4 থেকে 500 ব্যক্তি বিভিন্নভাবে এই চক্রের সাথে কাজ করছে। তবে এসব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ, এত অভিযান কিংবা মামলার পরেও আইনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে মানব পাচারকারীরা। তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। ট্যানারির বর্জ্যে দূষণ হচ্ছে নদী। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, দূষণ রোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আমরা একটু সরাসরি আসলে দেখাতে চাই যে এই ধলেশ্বরী নদীটা কিভাবে ধ্বংস করা হচ্ছে এবং চামড়া শিল্প ট্যানারির গুরুত্বপূর্ণ বিসিক তারা আসলে পরিবেশকে এভাবে ধ্বংস করছে। এটা সরাসরি আপনাদেরকে যদি না দেখাই তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। সরাসরি এই র মিডিয়া আপনি দেখছেন যে এই নদীটি মেশিন দিয়ে, এই যে দেখছেন আপনার মেশিনের মাধ্যমে একদম পানিটা এই 2টি মেশিন লাগিয়ে এইখান থেকে ভিতর দিয়ে দেখেন ওয়াল ছিদ্র করে তারা কিন্তু সেই র যে কেমিক্যালটা সরাসরি যে বর্জ্যটা সেটা কিন্তু যে ধলেশ্বরী নদীতে কিন্তু ফেলে দিচ্ছে। আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে যে ফেলানোর পরে যে পরিবেশটা, আপনার নদীর যে চিত্র, সেই নদীর যে জীববৈচিত্র্য সেটা কিন্তু এখন ধ্বংসের মুখে। আপনারা একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে একটু দেখাবো যে নদী, যে এই যে ধলেশ্বরী নদীটা কত বড় একটি নদী, সেই নদী এখানে যে সব যে কাঁচা র মেটেরিয়ালস ফেলানো হচ্ছে সেটার কারণে আসলে নদী মরে যাচ্ছে এবং সেখানকার যে গাছপালা সেখানে আসলে মরে যাচ্ছে। আমরা ট্যানারির যে ডাম্পিং ইয়ার্ড সেটা আসলে একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এত বড় একটি যে ট্যানারি শিল্প, সেই ট্যানারি শিল্পর যে পরিবেশটি আসলে রক্ষা করতে কিন্তু যে ঢাকার বুড়িগঙ্গাকে বাঁচাতে কিন্তু তারা এখানে একটি ট্যানারি হস্তান্তর করা হয়েছে এবং সেই ঠিক তার পাশেই কিন্তু আরেকটি নদী যেটা হচ্ছে ধলেশ্বরী নদী,
সেই নদীটা কিন্তু আসলে যে ট্যানারির যে বর্জ্য যে কেমিক্যাল সরাসরি ফেলে দিচ্ছে, যেটার কারণে আসলে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে দেখেন বর্জ্যগুলি ফেলানো হচ্ছে এবং সেই বর্জ্যটি মানে যে ডাম্পিং ইয়ার্ড, যেখানে পরিবেশ কিভাবে আসলে নষ্ট করা হচ্ছে এবং পরিবেশকে মানে এই যে পরিবেশ সম্মত একটি ব্যবসা প্রতিষ্ঠান করেছে এবং 156টি কলকারখানা কিন্তু সরাসরি যে বর্জ্যটি সেটা কিন্তু এই বংশী নদীর যে কিনারে আসলে করা হয়েছে, সেটা কিন্তু আসলে যে বর্জ্যটি আপনি দেখছেন যে কলকারখানার বর্জ্য কিন্তু এখন নদীতে ফেলানো হচ্ছে। নদীর যেমন জীববৈচিত্র্য হারাচ্ছে, নদীর কিন্তু পরিবেশও ঠিক একইভাবে নষ্ট হচ্ছে। এবং পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে বলেছে যে এই যে কলকারখানার যে সরাসরি বর্জ্য সেটা আসলে নদীতে ফেলে দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আসলেও কিন্তু আসলে ব্যবস্থা না নিয়েই কিন্তু আসলে পরিবেশ অধিদপ্তর ফিরে যাচ্ছে। এবং সংসদীয় কমিটি এর আগে তারা একটি জরিপ করেছিল, তারা বলেছে যে পরিবেশ যেভাবে নষ্ট করা হচ্ছে বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় তারা না পেয়ে আসলে সুপারিশ করেছে। এই ছিল আমার কাছে বর্জ্য এবং নদী দূষণের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে। তুলি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। যশোর জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সড়ক থেকে উদ্ধার করা কাঠ পড়ে আছে, বিক্রি হচ্ছে না, নষ্ট হচ্ছে রোদ বৃষ্টিতে। জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন আমলাতান্ত্রিক জটিলতা সহ বেশ কিছু কারণেই এই বেহাল দশা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর জেলা পরিষদের চত্বরে এভাবেই পড়ে আছে কোটি কোটি টাকার কাজ। পুড়ছে রোদে, ভিজছে বৃষ্টিতে, এতে নষ্ট হচ্ছে কাঠের গুণগত মান। বর্তমানে যশোর জেলা পরিষদের 8 কোটি 20 লাখ টাকা মূল্যের 60,000 ঘনফুট কাঠ বিক্রির অপেক্ষায়। এছাড়া মনিরামপুর, কেশবপুর ও চৌগাছায় পড়ে আছে প্রচুর গাছের গুঁড়ি। এর মোট পরিমাণ 60,811 ঘনফুট। ডালপালা ও জ্বালানি কাঠ রয়েছে আরও 500 মণ। এসব কাঠ যশোর ঝিনাইদহ, যশোর মাগুরা, রাজারহাট চুকনগর সড়ক 6 লেন করার প্রয়োজনে উপড়ে ফেলেছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার। পরবর্তীতে জেলা পরিষদ সংগ্রহ করে পরিষদ প্রাঙ্গণে সংরক্ষণ করে। সব গাছই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ এবং এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেমন সরকারের উপরে ন্যস্ত বা স্ব প্রতিষ্ঠানের উপর ন্যস্ত। আমাদের যে মানের দাম পাওয়ার কথা সেই দামটা কিন্তু সর্বশেষ আমরা পাই না। দেশের ক্ষতি, সবারই ক্ষতি এবং সরকারের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। কাটা গাছের যে প্রসিডিউরটা আছে সেটি যেন দ্রুত করা যায়, সেটার ব্যাপারে আমরা সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন আমলাতান্ত্রিক জটিলতা, গাছের অবমূল্যায়ন, টেন্ডার প্রক্রিয়ার জটিলতা সহ বিভিন্ন কারণে কাঠের এই অবস্থা। আমরা ইচ্ছে করলে এখানে কাঠ নষ্ট হয়ে গেলেও আমাদের কিছু করার নেই। কিছু আছে আমাদের কেসের আলামত হিসেবে, কিছু কাঠ আছে পুরানো, যেগুলো আমাদের মামলা আছে, সে মামলার স্বার্থে ওই কাঠগুলো রেখে দেওয়া লাগছে। আর্থিক ক্ষতি এড়াতে গাছগুলো দ্রুত বিক্রির দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ডোবা পুকুরের কচুরিপানার কি আর দাম? টাটকা কচুরিপানা গোখাদ্য আর শুকালে হয় জ্বালানি। তবে শুকনা কচুরিপানা থেকে ঘর সাজানো আর দৈনন্দিন ব্যবহারে দারুণ সব জিনিসপত্র তৈরি করছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একদল নারী। তাদের তৈরি জিনিস রপ্তানি হচ্ছে ইউরোপ ও আমেরিকাতে। আর নিভৃত পল্লীতে এই শিল্প গড়ে তোলার পেছনে রয়েছেন মদনের পাড়া গ্রামের সুভাষ বর্মন। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহর থেকে 5 কিলোমিটার দূরে ফুলঝুরি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রাম। এই গ্রামেই চলছে কচুরিপানা নিয়ে এক কর্মযজ্ঞ। কচুরিপানা কেন্দ্রিক 4টি হস্তশিল্প প্রতিষ্ঠান গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন সুভাষ বর্মন। প্রথম 20 জন নারী তার অধীনে কাজ করতেন। এখন ভাষারপাড়া, তালতলা ও দারিয়ারপুরের প্রায় 300 দরিদ্র নারী এই কাজ করেন। আমার 4টে সেন্টার আছে, 4টে সেন্টারে 250 জনের মতো মহিলা আছে আর কি, তারা সবাই এই কাজ করতেছে। একজন মহিলা দিনে 4-5টা 6টা পর্যন্ত বানায়, তাতে করে 150-200 টাকা 250 টাকা পর্যন্ত কাজ করে। স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে নারীরা কচুরিপানা থেকে ফুলের টব, হাত ব্যাগ, পাপোশ, ঝুড়ি সহ নানা জিনিসপত্র তৈরি করছেন। সংসারের কাজ ও লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন গৃহিণী ও শিক্ষার্থীরা।
আগে আমরা সংসারে কাজ করে বসে থাকতাম, এখন আর বসে থাকি না, আমরা এই কাজটা করতেছি। দিনে আমি 5 থেকে 6টা বানাতে পারি। পরিবার থেকে সব খরচ চাইতে হয় না, নিজের খরচে নিজেই কন্টিনিউ করতে পারি। সংশ্লিষ্টরা জানান, ভিয়েতনাম ও চীনে এই কচুরিপানা কেন্দ্রিক পণ্য তৈরির কাজ হলেও বাংলাদেশে এটাই প্রথম। এখানকার পণ্য রপ্তানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা ও নেদারল্যান্ডসে। কচুরিপানাটা আসলে এটা যে প্রসেস আপনারা দেখছেন, এই প্রসেস করার পরে এটাকে ফিনিশিং করার পরে ট্যাগিং হবে, প্যাকিং হবে, ডাইরেক্ট এটা চট্টগ্রাম পোর্টের মাধ্যমে এক্সপোর্ট হবে ইউএসএতে। এই শিল্পের আরও প্রসার হবে আর কর্মসংস্থানের সুযোগ হবে অনেকের, এমন আশা এই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক। আফগানিস্তানে সহশিক্ষা নিষিদ্ধ করল তালেবান। নারী শিক্ষা নিয়ে নতুন নিয়ম এবং বিশ্ববিদ্যালয়গুলোয় কি পড়ানো হচ্ছে তাও পর্যালোচনা করবে তারা। এরই মাঝে আফগান সরকারের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করেছেন অনেক বিদেশি কূটনীতিক। আফগানিস্তানে ইস্যুতে বৈঠক করছে চীন, রাশিয়া সহ 7 দেশের গোয়েন্দা প্রধান। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। তালেবানের আগের শাসনামলে 10 বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ ছিল আফগানিস্তানে। তবে আবার ক্ষমতায় ফিরে তালেবান ঘোষণা দিয়েছে আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তবে সেক্ষেত্রে পুরুষদের থেকে আলাদা হয়ে শিক্ষা নিতে হবে তাদের, মানতে হবে তালেবানের নিয়ম কানুন। নতুন শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব বিষয় পড়াশোনা হচ্ছে সেগুলো পর্যালোচনা করবেন তারা। সহশিক্ষার অবসানে আমাদের কোনো সমস্যা নেই। আমরা অতীতের তুলনায় বর্তমানে নারীদের অনেক বেশি সুবিধা দিচ্ছি। আমাদের মেয়ে শিক্ষক যথেষ্টই রয়েছে, তবে শিক্ষকের ঘাটতি থাকলে পর্দার আড়াল থেকে পুরুষ শিক্ষক দিয়েও পড়া চালানো যেতে পারে। এরই মাঝে তালেবানের শাসন মেনে নিতে শিখেছেন আফগান নারীরা। লিঙ্গ শ্রেণী ভেদের বিষয়ে তালেবান সরকারের কঠোর নীতি মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছেন অনেকেই। আমরা কি আফগান সরকারের আমলে স্বাধীন ছিলাম? তারা আমাদের সৌন্দর্যের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছে। আমাদের 20 বছরে কতটা উন্নতি হয়েছে তা বিশ্ব দেখেছে। তালেবান ক্ষমতা নেওয়ার আগেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলাদাভাবে ক্লাস নেওয়া হতো, তবে বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষার সুযোগ ছিল এবং ছিল না কোনো ড্রেস কোড। তবে বর্তমান তালেবান সরকার নানা প্রতিশ্রুতি দিলেও তার সাথে বাস্তবের কোনো মিল নেই বলে অনেকেই মনে করছেন। কষ্টের বিষয়, আফগান নারীদের এক হাতে বই আর অন্য হাতে থাকে চুলার লাকড়ি। এমনিতেই শিক্ষার সুযোগ তারা কম পায়, তার উপর যদি এত শাসন জারি হতে থাকে অবশেষে তাদের কিছুই করার থাকবে না। ক্ষমতা দখলের পরে প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি কাবুল সফর করছেন। এছাড়া আফগানিস্তানের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তান, চীন, রাশিয়া ও ইরান সহ কয়েকটি এশীয় দেশের গোয়েন্দা প্রধান বৈঠক করেছেন। তবে জাতিসংঘ বলছে, তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে, যে সংকট এড়াতে জরুরি ভিত্তিতে $60 কোটি চায় জাতিসংঘ। মাসুদ রানা, নিউজ 24। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে। পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অচল অবস্থা দীর্ঘায়িত হওয়ার মধ্যেই এই পরীক্ষা চালানো হয়েছে। শনিবার ও রোববার পরীক্ষা চালানোর সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো 1,500 কিলোমিটার পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। এই ক্ষেপণাস্ত্র জাতীয় নিরাপত্তার সুরক্ষায় আরও বেশি নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এবার বিনোদন অঙ্গনের খবর। প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হচ্ছে ওয়েব সিরিয়াল। শতাধিক পর্বের এই সিরিয়ালটির নাম ঠিক করা হয়েছে রূপকথা নয়। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এখন ওটিটি প্ল্যাটফর্মে সরব উপস্থিতি আলোচিত অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর। সম্প্রতি হইচইয়ের তাকদির ওয়েব সিরিজে অভিনয় করে 2 বাংলায় প্রশংসিত হয়েছেন তিনি। তবে এবারই প্রথম দীর্ঘ একটি ওয়েব সিরিয়ালে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নাম রূপকথা নয়। 120 পর্বের এই সিরিয়াল পরিচালনা করছেন গোলাম সোহরাব দুদুল। এরই মধ্যে শুরু হয়েছে প্রথম 20 পর্বের কাজ। নির্মাতা জানান, রোমান্স আর থ্রিলে এগিয়ে যাবে গল্পের নানা বাঁক। ওয়েব অরিজিনাল আমরা ফিল্ম দেখি, আমরা ছোট সিরিয়াল দেখি, কিন্তু এটা আসলে একটা বড় গল্প, যে গল্পটা 120টা পর্বে শেষ হবে এবং এটা হচ্ছে 20 পর্ব করে সিজনের।
রাজধানীর উত্তরের বিভিন্ন লোকেশনে চলছে এ দৃশ্য ধারণের কাজ, যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এখন এমন একটা জায়গায় আমরা আছি যে আমরা আসলে প্রফেশনাল কোনো ইন্ডাস্ট্রিতে নাই। তো এই জায়গায় বিশেষ করে কোভিডের কারণে এই লাস্ট 2 বছরে ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশি এগিয়েছে এবং এটার পজিটিভ দিকটা আমি বেশি দেখি, কারণ ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ভালো বাজেট এবং প্রপার প্ল্যানিং থাকে একটা ভালো কাজ করার জন্য। অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে কাজ করেছেন হিমি। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি। আরও দেখা যাবে মৌসুমী হামিদ, সাইদ বাবু, শিল্পী সরকার অপু, ওয়াহিদা মল্লিক জলি, নরেশ ভূঁইয়া সহ আরো অনেককে। আমি খুবই লাকি যে প্রথম ওয়েব সিরিজে এত বড় একজন আর্টিস্টের সঙ্গে ওনার বিপরীতে কাজ করছি। আমার ক্যারেক্টারটা নিয়ে খুব বেশি একটা বলতে পারছি না ইন ডিটেলস, কিন্তু এই ক্যারেক্টারটার অনেকগুলো চেঞ্জেস আছে থ্রু আউট দ্য টাইম। এর আগে আমরা ইউজ টু ছিলাম যে নেটফ্লিক্সে আমরা সিজন ওয়াইজ কাজ দেখা, তো এটা এখন এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের প্রথম একটা স্টেপ যেটা আমরা দোদুল ভাইয়ের হাত ধরে শুরু করতে যাচ্ছি। দেশের প্রথম ওয়েব সিরিয়ালটি আগামী মাস থেকে দেখা যাবে ভারতীয় একটি স্ট্রিমিং সাইটে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার হ্যাটট্রিকে ঘরের মাঠে সান্টিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোকে 5-2 গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সালার 100তম গোলের দিনে লিডস ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 18 মাস পর সান্টিয়াগো বার্নাব্যুতে ফেরার ম্যাচে সেল্টা ভিগোকে আতিথেয়তা দিয়েছিল রিয়াল মাদ্রিদ। খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।